খলিফাদের নামে ব্যাটালিয়ন আর সামরিক পোশাকের আড়ালে কট্টর মৌলবাদ। বাংলাদেশের সেনাবাহিনীতে যেভাবে ইসলামিক মৌলবাদের বিষ ঢোকানো হচ্ছে, তাতে আগামী দিনে কি এই বাহিনী ঠিক করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কে হবেন? পাকিস্তান স্টাইলের এই ইসলামীকরণের আসল ব্লুপ্রিন্ট কি? কিভাবে চলছে এই ইসলামীকরণের কাজ, সেটাই জানবো আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। 2024 সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সেদেশে এক বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক তোলপাড় শুরু হয়। পুরোপুরি ইসলামী মৌলবাদ গ্রাস করে বাংলাদেশকে। মৌলবাদের এই করাল গ্রাস শুধু রাজপথ বা শাসন ক্ষমতাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা গিলে খেয়ে নিয়েছে সেদেশের প্রধান স্তম্ভ সেনাবাহিনীকেও। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং ঐতিহ্যগত কাঠামোর ভেতর ইদানিং এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে যা দেখে বোঝাই যাচ্ছে যে এই সেনাবাহিনীর ইসলামীকরণ চলছে। এই ইসলামীকরণ করাচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনাবাহিনীর এই ইসলামীকরণ নিয়ে চর্চা শুরু হয়েছে বাংলাদেশ মিলিটারি একাডেমির একটি সাম্প্রতিক সিদ্ধান্ত থেকে। চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত এই মিলিটারি একাডেমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও গৌরবের প্রতীক। এই একাডেমির প্রধান ব্যাটালিয়নের 5টি কোম্পানির নামকরণ করা হয়েছিল সেদেশে মুক্তিযুদ্ধে শহীদদের নামে: জাহাঙ্গীর কোম্পানি, রৌফ কোম্পানি, হামিদ কোম্পানি, মোস্তাফা কোম্পানি এবং নূর মোহাম্মদ কোম্পানি। এই নামগুলো দীর্ঘকাল ধরে তরুণ ক্যাডেটদের মধ্যে দেশপ্রেম জুগিয়ে এসেছে। কিন্তু সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাডেমির নতুন 2য় ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এর 4টি কোম্পানির নামকরণ করা হয় ইসলামের প্রথম 4 খলিফার নামে: আবু বকর কোম্পানি, উমর কোম্পানি, উসমান কোম্পানি এবং আলী কোম্পানির নামে। বোঝাই যাচ্ছে সেনাপ্রধানও মরিয়া হয়ে উঠেছে সেনাবাহিনীর ইসলামীকরণের জন্য। বিশ্বের কোনো আধুনিক বা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাবাহিনীতে এভাবে নির্দিষ্ট কোনো ধর্মের প্রধান ধর্মীয় ব্যক্তিত্বদের নামে নামকরণ সচরাচর দেখা যায় না। এই নামকরণের পাশাপাশি সেনাপ্রধানের নিজের ব্যক্তিগত ও বাহ্যিক পরিবর্তনও সাধারণ মানুষের নজর কেড়েছে। কট্টর মৌলবাদী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না সেনাবাহিনীর প্রধান। কিছুদিন আগে হজ পালন করে দেশে ফেরার পর সামরিক পোশাকের ভেতরেও তাঁর চেহারায় বড় ধরনের বদল আসে। তিনি সামরিক বাহিনীর চিরাচরিত প্রথা ভেঙে গোঁফ পুরোপুরি কামিয়ে দিয়ে দীর্ঘ দাড়ি রাখেন, যা মূলত কট্টর মৌলবাদ মেনে চলার একটা প্রকাশ্য ইঙ্গিত। সেনাবাহিনীর রীতি এমনটা হয় না। শুধু বাহ্যিক বেশভূষাই নয়, সেনাপ্রধান হিসাবে তিনি বাহিনীর সদস্যদের দৈনন্দিন জীবনে মৌলবাদী চিন্তাধারা কঠোরভাবে মেনে চলার জন্য বারবার তাগিদ দিচ্ছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সেনা ভবনের একদম কাছেই একটি বড় মসজিদ থাকা সত্ত্বেও কেবল নিজের প্রভাব ও ধর্মীয় পরিচয় স্পষ্ট করতে সেনা ভবনের ভেতরেই আরেকটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তাদের সন্তানদের জন্য বিশেষভাবে কোরআন শিক্ষার কোর্স চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই সমস্ত পদক্ষেপ সেনাবাহিনীর ঐতিহ্যগত চরিত্রকে খাটো করছে বলে অনেকেই মনে করছেন। আরও বড় বিতর্ক তৈরি হয়েছে ঢাকার সেনানিবাসের ভেতর অবস্থিত শিখা অনির্বাণ সাময়িকভাবে নিভিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর সেনাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এই অগ্নিশিখা বছরের পর বছর ধরে দিন রাত নিরবচ্ছিন্নভাবে জ্বলত। একটি দেশের সেনাবাহিনীর কাছে এটি অত্যন্ত পবিত্র এবং সম্মানের প্রতীক। কিন্তু এক অদ্ভুত প্রশাসনিক নির্দেশে সরকারের জ্বালানি সাশ্রয় নীতির দোহাই দিয়ে এই ঐতিহাসিক শিখাটি নিভিয়ে দেওয়া হয়। যুক্তি দেওয়া হয় যে কেবল বিশেষ জাতীয় দিবস বা রাষ্ট্রীয় অনুষ্ঠানের সময়ই এটি জ্বালানো হবে। এই সিদ্ধান্ত দেশের প্রগতিশীল সমাজ ও সাধারণ মানুষকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। দেশের সর্বোচ্চ বলিদানের এই চিরন্তন প্রতীকটিকে বন্ধ করার পেছনে গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ইসলামী কট্টরপন্থীদের সন্তুষ্ট করার চেষ্টা লুকিয়ে আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন এটি প্রকারান্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করে এই দেশকে এক ভিন্ন ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা। আসলে অনির্বাণ মানে যা কখনো নিভবে না, কিন্তু সেই শিখা নিভিয়ে পাকিস্তান বিরোধী মুক্তিযুদ্ধকেই ভুলিয়ে দিতে চাইছে বর্তমান বাংলাদেশ।
সেনাবাহিনীর এই আপাত ইসলামীকরণের ধারাকে সামরিক বিশেষজ্ঞরা পিন্ডি সিনড্রোম হিসেবে ব্যাখ্যা করছেন। অতীতে পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করত এবং উগ্র মৌলবাদী চিন্তাভাবনাকে হাতিয়ার করে ক্ষমতা টিকিয়ে রাখত, বাংলাদেশের সেনাবাহিনীতেও আজ ঠিকই একই ধরনের ছায়া দেখা যাচ্ছে। জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশের সামরিক নীতিতে পাকিস্তানের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন সফট কর্নার তৈরি হয়েছে। পাকিস্তানি সামরিক অফিসার এবং গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রতিনিধিদের ঘন ঘন ঢাকা সফর এবং বাংলাদেশের সেনা অফিসারদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানে পাঠানোর হিড়িক এই সন্দেহকে আরও বাড়িয়ে তুলেছে। তাই জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের মদতেই এমনটা চলছে বলে অনেকেই মনে করছেন। পাকিস্তানের যে রাজনৈতিক এবং সামরিক ইতিহাস, তারই ছায়া যেন দেখা যাচ্ছে একেবারে বাংলাদেশে। সে দেশের রাজনৈতিক দলগুলোর আলাদা কোনো অস্তিত্ব নেই। জঙ্গি সংগঠনগুলোকে দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী দেশকে নিয়ন্ত্রণ করে এবং তারাই ঠিক করে যে প্রধানমন্ত্রী কে হবে, কে রাষ্ট্রপতি হবে। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক এমনটাই হচ্ছে। পাকিস্তানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা এবং গোটা দেশকে নিয়ন্ত্রণ করার জন্য কাজ শুরু করেছিলেন জিয়াউল হক, যিনি জিয়াউল হককে দেশের সেনাপ্রধান করেছিলেন। সেই প্রধানমন্ত্রী ভুট্টোকে শেষ পর্যন্ত ফাঁসিতে তোলেন এই জিয়াউল হকই। বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা লক্ষ্য করছেন, ওয়াকারকে নিয়োগ করেছিলেন শেখ হাসিনা। এরপর শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে সবচেয়ে বড় ভূমিকা ওয়াকারই পালন করে। এরপর কি দেখা যাচ্ছে না, ওয়াকার আস্তে আস্তে নিজের দাঁত নখ বের করছে এবং ইসলামীকরণের পথে সেনাবাহিনীকে নিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের এটা বুঝতে হবে যে অতিরিক্ত পাকিস্তান প্রীতি দেখাতে গিয়ে আজকে সেনাবাহিনীর যেভাবে ইসলামীকরণ হচ্ছে, সেনাবাহিনী যেভাবে ছড়ি ঘোরাচ্ছে, তাতে আগামী দিনে বাংলাদেশের এই সেনাবাহিনী প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠবে না। তো তারা তখন আর রাজনৈতিক দলগুলোর কথা শুনবে না। সরকারে কে থাকলো কে থাকলো না তা নয়, বরং তারাই ঠিক করবে যে কে হবে বাংলাদেশের রাষ্ট্রপতি, কে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। অর্থাৎ এক কথায় সেনা শাসন চালু হতে চলেছে। সবচেয়ে ভালো বলা যায় ইসলামিক সেনা শাসন চালু হতে চলেছে বাংলাদেশে। বাংলাদেশের সেনাবাহিনীর ভেতর হিজবুত তাহরির বা জামায়াতে ইসলামীর মতো উগ্র এবং নিষিদ্ধ মৌলবাদী সংগঠনগুলোর প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 2009 সালে বাংলাদেশে হিজবুত তাহরির নিষিদ্ধ হওয়ার পরও বিভিন্ন সময়ে সেনাবাহিনীর তরুণ অফিসারদের মগজ ধোলাই করে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করার অভিযোগ উঠেছিল এই সংগঠনের বিরুদ্ধে। বর্তমান প্রেক্ষাপটে সেনাপ্রধান যেভাবে জামায়াত বা অন্যান্য ইসলামী দলের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এবং তাদের প্রতিটি পরামর্শকে গুরুত্ব দিচ্ছেন, তাতে মনে করা হচ্ছে যে কট্টরপন্থীরা এখন রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ক্ষমতার গভীরে জায়গা করে নিয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় প্যারেড বা বিশেষ মহড়ার সময় সেনা সদস্যরা এখন দেশের সাধারণ জাতীয় স্লোগানের বদলে তীব্র মৌলবাদী স্লোগান দিচ্ছে। এই ধরনের মেরুকরণ একটি বহুমাত্রিক এবং বহু ধর্মের দেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত বিপজ্জনক। এই তীব্র ধর্মীয় বিভাজন সেনাবাহিনীর ভেতরকার আভ্যন্তরীণ শৃঙ্খলা এবং পারস্পরিক বিশ্বাসকে চিরতরে নষ্ট করে দিতে পারে। বাংলাদেশ কি সত্যিই একটি কট্টরপন্থী মৌলবাদী রাষ্ট্রে পরিণত হতে চলেছে? সেনাবাহিনীর এই একের পর এক পদক্ষেপ যেন আজ সেই আশঙ্কাজনক ইঙ্গিতকেই স্পষ্ট করে তুলছে। বাংলাদেশের সেনাবাহিনীর এই বদল এবং পাকিস্তানের ছায়ায় হাঁটার এই প্রবণতা নিয়ে আপনার মতামত কি? শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়া কিংবা ব্যাটালিয়নের এই নতুন নামকরণ কি সত্যিই এক নতুন ইসলামিক সেনা শাসনের ইঙ্গিত দিচ্ছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। বিশ্লেষণটি তথ্যপূর্ণ মনে হলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের গভীর রাজনৈতিক ও সামাজিক ইনসাইট স্টোরি সবার আগে পেতে এখনই মাধ্যমকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।